আর এই জায়গাটাকে শেষ দেখো, কি অসাধারণ জায়গা। 99% মানুষই জানে না নর্থ বেঙ্গলের এত কাছে লুকিয়ে আছে এমন একটা জায়গা যার নাম শুনলেই গাটা ছমছম করে উঠবে, যার নাম জমের দুয়ার। সাফারি করতে এসে এরকম একটা জায়গা, এটা কি আদৌ সাফারি করছিলাম নাকি আমি স্বপ্ন দেখছি? ডুয়ার্স থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভ, আর তারপরেই এমন একটা রাস্তা যা তোমাদের নিয়ে যাবে একেবারে অন্য একটা দুনিয়ায়। আমাদের পশ্চিমবঙ্গের পাশে যে এরকম একটা অনবদ্য জায়গা থাকতে পারে, লিটারালি আমি জানতামই না। প্রথমবার এখানে এসে চারদিকের ল্যান্ডস্কেপ দেখে আমার মুখ থেকে শুধু একটা কথাই বেরিয়েছিল, ভাই আমি কোথায় চলে এলাম। এই লোকেশনটা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি। কারণ এই জায়গায় দাঁড়িয়ে চোখের সামনে ভারত আর ভুটান, দুই দেশ একসাথে। কিন্তু আসল রহস্যটা এখানেই, এত সুন্দর একটা জায়গার নাম জমের দুয়ার কেন? এত সুন্দর একটা জায়গায় বন্দুক হাতে একজন গার্ড আমার সাথে কেন ঘুরে বেড়াচ্ছে? শুধু সৌন্দর্যই দেখতে যদি এখানে আসা হয়, তাহলে এই পাহারার কারণটা কি? কি এমন আছে এই জায়গায় যার জন্য এক পাও একা ফেলা যায় না এখানে? এই সীমান্তের গভীরে আসলে কি লুকিয়ে আছে, আজ সবটাই নিজের চোখে দেখব। সঙ্গে বলবো তোমরা কি করে আসবে, কোথায় থাকবে আর কিভাবে পৌঁছাবে এই রহস্যময় জায়গায়। আমি দীপ আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। চলো খুলে ফেলি জমের দুয়ারের দরজা। তাহলে শুরু করি কলকাতা থেকে আমার এই যাত্রা। কলকাতা থেকে এবার আমার গন্তব্য আলিপুরদুয়ার। তোমরা চাইলে ট্রেন বা বাস দুটো অপশনই আসতে পারো। আমি অবশ্য ট্রেনে করে রওনা দিয়েছিলাম। কলকাতা থেকে আলিপুরদুয়ারের জন্য কাঞ্চনকন্যা, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা সহ বেশ কয়েকটা ডাইরেক্ট ট্রেন আছে। ট্রেন অনুযায়ী সময় লাগবে 13 থেকে 16 ঘন্টার মতো। স্লিপারে প্রায় 425 টাকা আর থার্ড এসিতে প্রায় 1120 টাকা করে ভাড়া। আর বাসে এলে ভাড়া পড়বে 1650 টাকা থেকে। সময় লাগবে মোটামুটি 15 থেকে 17 ঘন্টার মতন। ট্রেন কিন্তু মোটামুটি 1 ঘন্টা লেট এখনো পর্যন্ত। আর যেই দাদাটা আমাদেরকে এই গাড়ি সার্ভিসগুলো দিয়ে গেল, তিনি কিন্তু বলছে যে আগের সপ্তাহে নাকি এই ট্রেনটা 9টার সময় ছেড়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে কিন্তু সন্ধ্যে 6টার সময়। আর এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 7টা কিন্তু অলরেডি বাজে, আর এখনও ট্রেনটা ছাড়েনি। এর ফলে যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে কালকে আমরা লেটে পৌঁছাতে পারি। আর আমি চাই না যে আমি খুব বেশি লেটে পৌঁছাই, কারণ কি শ্যুট করতে খুব প্রবলেম হয়ে যায় না হলে। এর আগে উত্তরবঙ্গের ট্রেনে এলেও এনজেপি পর্যন্তই এসেছি। আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেনে আসা আমার এই প্রথম। আর ভোর হতেই জানলার বাইরে ল্যান্ডস্কেপটা যেন বদলে গেল। কুয়াশায় মোড়া সকাল, দিগন্ত জোড়া সবুজ, দূরে পাহাড়ের আভাস। মনে হচ্ছিল ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই জার্নিটাই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতেই সকালে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার। আর এখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল বনলতা হোমস্টের ক্যাব। গাড়িতে উঠে এবার শুরু হলো আসল রোড জার্নি। আমাদের পরের ডেস্টিনেশন সিকিয়াঝোড়া, প্রায় 15 থেকে 20 কিলোমিটারের রাস্তা। সময় লাগতে পারে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো জমের দুয়ার যেতে সিকিয়াঝোড়া যাচ্ছি কেন? এই উত্তরটা একটু পরেই আসবে, কারণ আগে আমাদের পৌঁছাতে হবে এমন একটা জায়গায় যেটা পরের 2 দিনের জন্য আমরা বানিয়েছি আমাদের বেস। হোমস্টেতে পৌঁছেই আমার প্রথম রিয়াকশন, একবার এই ভিউটা দেখো। আমরা এসেছি এমন কিছু নতুন জায়গা এক্সপ্লোর করতে যেগুলোর কথা হয়তো তোমরা অনেকেই শোনোনি। তাই কয়েকদিন থাকার জন্য এই হোমস্টেটাই আমাদের বেস। একদিকে বাক্সা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জঙ্গল, আর দূর থেকে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়। ল্যান্ডস্কেপ এক কথায় অসাধারণ। আর 4 বেলার খাওয়া সহ এসি রুম পড়ছে 1700 টাকা, আর নন এসি রুম পড়ছে 1500 টাকা। তবে এই হোমস্টের পুরো গল্পটা আজ নয়, সেটা থাকছে অন্য একটা ভিডিওতে। এবার আসল কথায় ফিরি, জমের দুয়ার কিভাবে পৌঁছাবে। সে জার্নি শুরু করতেই পরের দিন সকালে বেরিয়ে পড়লাম আসামের উদ্দেশ্যে। আরে ভয় পেও না, এখান থেকে আসাম কিন্তু খুব একটা বেশি দূরে নয়, প্রায় 1 ঘন্টার জার্নি।
সিকিয়াজোড়া থেকে এবার আমাদের গন্তব্য রায়মোনা ন্যাশনাল পার্ক। বর্ষাকালেও এখানে সাফারি হয়, তবে রায়মোনার ওয়াইল্ড লাইফ সাফারির এক্সপিরিয়েন্স নিয়ে আজ ডিটেলে যাচ্ছি না, সেই গল্পটা থাকছে আমার পরের ভিডিওতে। এবার সাফারির গাড়িতে উঠে রওনা দিলাম জমদুয়ারের দিকে। রাস্তা যতই এগোতে লাগলো ততই বদলে যেতে লাগলো চারদিকের রূপ। আমি এখন দাঁড়িয়ে আছি ভুটান আর ইন্ডিয়া সীমান্তে। দেখতে পাচ্ছ এই জঙ্গলের এই যে পোর্শনটা, এটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া আর ভুটানের সেই জায়গা, যেখান থেকে সামনের দিকে কিন্তু ভুটান স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন ভুটানে ঢুকে পড়লাম কিন্তু এখান থেকে। ঘন সবুজ জঙ্গল, বিশাল গাছের ছায়া, মাঝে মাঝে পাহাড়ের আভাস, আর আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম একটা বিশাল ট্রান্সবাউন্ডারি ফরেস্টের ল্যান্ডস্কেপের মধ্যে। একদিকে রায়মোনা, অন্যদিকে বাক্সা, আর সামনে ভুটানের পাহাড়। ভাবো একবার, সকালে আমরা ছিলাম আলিপুরদুয়ার, তারপর আসাম পেরিয়েছি, এবার পৌঁছে যাচ্ছি ভুটানের একেবারে বর্ডারল্যান্ডে। সব মিলে মাত্র কয়েক ঘন্টার জার্নি। আর এটাই হচ্ছে কিন্তু সাফারি লাস্ট পয়েন্ট। আমরা ভুটানের মধ্যে প্রবেশ করে এসে গেছি সাইট সিনে। চলো নিচের দিকে যাওয়া যায়। তো চলো লাস্ট পয়েন্টটা কেমন সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরপরে কিন্তু আমরা ফিরে যাব আমাদের সাফারি। এখান থেকে উল্টো পথে কিন্তু ব্যাক করার রাস্তা। ওয়াও, কি জায়গা এটা! আরে বস, দারুণ জায়গাটা, দারুণ জায়গাটা। সাফারি করতে এসে এরকম একটা জায়গা, এটা কি আদৌ সাফারি করছিলাম নাকি আমি স্বপ্ন দেখছি? কারণ যে লোকেশনটায় আমি দাঁড়িয়ে আছি সেটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। একবার লোকেশনটা দেখো, এটা কি পাহাড়, এদিকে জঙ্গল, এদিকে নদী, এটা কি ল্যান্ডস্কেপ! এটা কোথায় চলে আসলাম আমি সাফারি করতে? আর নদীতে জলও তেমনি হাঁটু জল। উফ, এর থেকে ভালো লোকেশন আর কি হতে পারে? আমি একেবারে স্পিচলেস। মনে হচ্ছিল এটা কি সত্যি এতটা কাছে, নাকি ভুল করে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। কিন্তু এত সুন্দর একটা জায়গার নাম জমদুয়ার কেন? এর পেছনে রয়েছে এখানকার একটা লোকাল বিলিফ। এই নদীর ওপারে রয়েছে একটা সুন্দর কেভ, যেখানে ঢোকা নাকি ভীষণ সহজ, কিন্তু একবার ভিতরে ঢুকে গেলে বেরিয়ে আসার পথটা খুঁজে পাওয়া নাকি প্রায় অসম্ভব। স্থানীয়দের কাছ থেকে আমরা এই গল্পটা বারবার শুনলাম, আর সেই বিশ্বাস থেকেই জমদুয়ার, অর্থাৎ এমন এক দুয়ার যেখান থেকে ফিরে আসার পথটাই যেন হারিয়ে যায়। কিন্তু এখান থেকেই আমার মাথায় আরও একটা প্রশ্ন এলো, আমি তো কেভের ভিতর যাচ্ছি না, তাহলে আমার সাথে এই গানম্যান কেন? উত্তরটা কিন্তু আরও ইন্টারেস্টিং। আমি যে জঙ্গলের মধ্যে দিয়ে এখানে এলাম সেটা কিন্তু কোনো সাধারণ জঙ্গল নয়। এই অঞ্চলের সাফারি তুলনামূলকভাবে নতুন, আর এই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, বিয়ার সহ বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলের হ্যাবিট্যাট। তাই এখানে চলাফেরার সময় নিরাপত্তার জন্য আর্ম গার্ড সঙ্গে থাকা জরুরি। কি অসাধারণ লোকেশন এটা, সিরিয়াসলি। মানে এই সাফারিটা, এই পার্টটা এতটা সিনিক, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আর পাথরগুলোর একবার কালারটা দেখো, দেখো লালচে, নীলচে, কোনোটা একটু সবুজে, সব ধরনের। আর এখান থেকে জাস্ট লোকেশনটা দেখো, কি অসাধারণ, পুরো দারুণ দারুণ। ওরা একটু এগোচ্ছে, আমি একটু ওদের সাথে এগোবো। পাথর একটু রাস্তা, একটু সাবধানে যেতে হবে। হঠাৎ করে কেউ দেখলে মনে হবে, জাস্ট বলবে হয়তো আন্দামান চলে এসেছি। আকাশটা এতটাই নীল, জলের কালারটাও নীল, কারণ কি আকাশের রঙের সাথে জলের কালার মিশে গেছে এখানে। দারুণ জায়গা। চলো আস্তে আস্তে এগোই। এই লোকেশনটা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি অবস্থিত ভুটানে। আমরা ইন্ডিয়া থেকে একটু ভেতরে আসলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুটান। আর এই যে সাফারিটা, এই সাফারিতে কিন্তু তোমরা ভুটানের কিছুটা অংশে প্রবেশ করতে পারবে। আর আমি সেরকমই একটা অংশে প্রবেশ করেছি। আর ল্যান্ডস্কেপটা শুধু জাস্ট দেখো, মানে কী যে অসাধারণ এই জায়গাটা, মানে মনে হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডে চলে এসেছি, টু বি অনেস্ট। এত সুন্দর লোকেশন এটা, দারুণ দারুণ, মানে ফাটাফাটি লাগছে। আর এদিকটা দেখো, এদিকের পাহাড়গুলো, এদিকে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, মানে আর তার সাথে এই নদী, সাদা বালি, আকাশের রং যেহেতু নীল, তাই জন্য কি অসাধারণ লাগছে। আর জল কিন্তু বেশি ডিপ নয়, আর ভীষণ ঠান্ডা, রিফ্রেশিং,
দারুণ লাগছে, দারুণ লাগছে, জাস্ট ফাটিয়ে মজা করলাম এখানে এসে। কিছুটা সময় এখানে কাটালাম, দারুণ লাগলো। মানে এর থেকে ভালো জায়গা আমি বহুদিন দেখিনি আর কি। আমি ডেফিনেটলি ফিফি আইল্যান্ডে গেছি, খুব সুন্দর জায়গা, বাট এই জায়গাটাও কিন্তু অসাধারণ। এরকম ক্লিয়ার যখন স্কাই থাকবে, এই জায়গাটা জাস্ট দেখো, মনে হচ্ছে না অন্য একটা জায়গা। তোমরা বললে বিশ্বাস করবে না, এই জায়গাটা কিন্তু কুচবিহার থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে। ইয়েস, আমাদের কুচবিহার থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা গুহা আছে যার নাম হচ্ছে জমদুয়ার, মানে জমের দুয়ার। এই গুহাতে এন্ট্রি পথ তো আছে, বাট এক্সিট পথ কেউ নাকি এখানে গেলে খুঁজে পায় না। তার জন্যই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে জমের দুয়ার। এই জায়গাটা যদি কোথায় ভাবছো, তাহলে আমাকে এক্ষুনি এই ভিডিওতে কমেন্ট করো প্লেস লিখে, আর আমি তোমাদেরকে ডিএম করে দেখাবো এই জায়গাটা। আমাদের পশ্চিমবঙ্গের পাশে যে এরকম একটা অনবদ্য জায়গা থাকতে পারে, লিটারালি আমি জানতামই না। আর এই জায়গাটাকে শেষ দেখো, কী অসাধারণ জায়গা। এখানে আসলে কিভাবে যে সময় কেটে যাবে, ট্রাস্ট মি, বিশ্বাসই করতে পারবে না। আমি 2 ঘন্টা ধরে এই জায়গাটাতে এসেছি, অসাধারণ লাগলো। যাই হোক, এই জঙ্গল সাফারি করতে গিয়ে আমরা কী ওয়াইল্ড লাইফ দেখতে পেয়েছিলাম আর আসলে কেনই বা এই সাফারি করতে এসেছিলাম, সেই পুরো গল্পটা থাকছে এর পরের ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি জমদুয়ারের গল্প। তবে গল্পটা এখনও শেষ হয়নি। পরের সপ্তাহে আবার ফিরবো রায়মোনার জঙ্গলে, ওয়াইল্ড লাইফ আর আমাদের সেই পুরো সাফারির এক্সপিরিয়েন্স নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আমি দীপ, আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে, অভিযানে বাঙালি।